রাজনৈতিক ময়দানে এমন কিছু ঘটনা ঘটছে যা হয়তো আগামী নির্বাচনের সমীকরণ পুরোপুরি পাল্টে দিতে পারে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আজ এক অদ্ভুত সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। যে সংকটের শুরুটা হয়েছিল খুবই নীরবে, কিন্তু এখন সেটা ক্রমশ বিকট আকার ধারণ করছে। দলটির চারপাশে যে মিত্রদের বেষ্টনী ছিল, যাদের উপর ভরসা করে তারা নির্বাচনী রণকৌশল সাজিয়েছিল, সেই মিত্ররাই এখন একে একে ছিটকে যাচ্ছে। আর এই শূন্যতা পূরণের জন্য প্রস্তুত হচ্ছে জামায়াতে ইসলামী, এমন এক কৌশলে যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে চলেছে। কিন্তু কি এমন ঘটল যে এতদিনের গড়ে তোলা রাজনৈতিক সম্পর্কগুলো হঠাৎ করে ভাঙতে শুরু করলো? বিএনপির মতো অভিজ্ঞ রাজনৈতিক শক্তি কেন এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জামায়াত ঠিক কোন কৌশলে এই সুযোগকে নিজেদের পক্ষে নিয়ে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দাবাবোর্ডে আসলে কি খেলা চলছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুটি বড় শক্তির প্রতিযোগিতায় নেমেছে, বিএনপি এবং জামায়াত। এই দুই দলকে ঘিরেই আবর্তিত হচ্ছে ছোট বড় অনেক রাজনৈতিক দল। কেউ নিজেদের তৃতীয় শক্তি বলে পরিচয় দিতে চায়, কেউ চতুর্থ শক্তি। নির্বাচনে টিকে থাকার জন্য, আসন জয়ের জন্য তাদের প্রয়োজন কোনো বড় দলের ছায়া, বড় দলের শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বড় দলের পরিচিত নির্বাচনী প্রতীক। আর ঠিক এই জায়গায় এসে বিএনপি এমন এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। একসময় যেসব ছোট দল বিএনপির ছায়াতলে নিজেদের ভবিষ্যৎ খুঁজত, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারার স্বপ্ন দেখত, তারা আজ হতাশ। কারণ সেই সুবর্ণ সুযোগটি আর নেই। অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে আইনি ব্যবস্থা ছিল, সেটা এখন আর কার্যকর নেই। বরং এই একটিমাত্র পরিবর্তন পুরো রাজনৈতিক সমীকরণটাই উল্টে দিয়েছে। চিন্তা করে দেখুন তো, একটি ক্ষুদ্র রাজনৈতিক দলের অবস্থা। তাদের হয়তো নিজস্ব একটি প্রতীক আছে, হয়তো কোনো ফুল কিংবা কোনো পাখি, কিন্তু এই প্রতীক সাধারণ মানুষ চেনে না, জানে না। গ্রামের যে সাধারণ ভোটাররা ব্যালট পেপারে ছাপ মারেন, তারা কিভাবে বুঝবেন কোন প্রতীকে ভোট দিতে হবে? আগে একটা সমাধান ছিল, বিএনপির সাথে জোট করলে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করা যেত। ধানের শীষ তো সবার চেনা, দেশের প্রতিটি মানুষ জানে এই প্রতীক, কিন্তু এখন সে পথ রুদ্ধ। তাহলে এখন এই ছোট দলগুলোর সামনে কি বিকল্প? বিএনপির সাথে থেকে নিজেদের অপরিচিত অচেনা প্রতীকে নির্বাচন করে নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হবে, নাকি অন্য কোনো পথ খুঁজবে? এবং ঠিক এই জায়গাতেই জামায়াত এসে হাজির হয়েছে একটি লোভনীয় প্রস্তাব নিয়ে। জামায়াতের নির্বাচনী প্রতীক এমন একটি প্রতীক যা বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি ঘরে চেনা এবং পরিচিত। জামায়াত এখন যে বিশাল জোট গড়ার পরিকল্পনা করছে, সেখানে এই পরিচিত প্রতীকের শক্তি একটি বিরাট আকর্ষণ। কিন্তু জামায়াত শুধু প্রতীকই দিচ্ছে না, তারা দিচ্ছে আসন। খবর আসছে যে জামায়াত তাদের সহযোগী দলগুলোর জন্য প্রায় 120টি আসন পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত। অন্যদিকে বিএনপি তাদের শরিকদের জন্য মাত্র 15টি আসন ছেড়ে দিতে চাইছে। একবার ভাবুন, 15 বনাম 120, এই বিশাল ব্যবধান দেখে কোন দল কার দিকে ঝুঁকবে সেটা বুঝতে কি খুব বেশি বুদ্ধি লাগে? কিন্তু গল্প তো এখানে শেষ হয়ে যাচ্ছে না। বিএনপির সংকট আরও অনেক গভীরে প্রথিত। তাদের নিজেদের দলের ভিতরে যে দ্বন্দ্ব, যে অন্তর্কলহ চলছে, সেটা পুরো পরিস্থিতিকে আরও জটিল এবং সংকটময় করে তুলেছে। বিএনপির নিজস্ব প্রার্থীরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে, একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। যেখানে নিজের দলের মানুষের মধ্যে সমন্বয় করা যাচ্ছে না, সেখানে সাহসী দলগুলোর আসন ছেড়ে দেওয়ার সামর্থ্য আসবে কোথা থেকে? সাম্প্রতিক সময়ে বিএনপি দুটি পর্যায়ে 172টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই ঘোষণার পরপরই শরিক দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেকে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন, হতাশা প্রকাশ করছেন। এমনকি কেউ কেউ এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে বিএনপির কিছু অপ্রকাশিত গোপন তথ্য জনসম্মুখে তুলে ধরছেন। লেবার পার্টি ঘটনাটাই ধরুন। এই দলটি দীর্ঘদিন ধরে বিএনপির অত্যন্ত বিশ্বস্ত মিত্র ছিল, কিন্তু এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে? লেবার পার্টি গভীর অভিমান নিয়ে বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি প্রমাণ করেছে যে বিএনপির মিত্র রাজনীতিতে মারাত্মক ফাটল ধরেছে, আর এই ফাটলকে পুরোপুরি কাজে লাগাচ্ছে জামায়াত। তারা এমন একটি বৃহৎ জোট গঠনের দিকে পা বাড়াচ্ছে, যেখানে থাকবে বিভিন্ন শ্রেণী পেশা মতাদর্শের মানুষের প্রতিদ্বন্দ্বী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো সংগঠন, তারাও এই জোটে যোগ দিচ্ছে। চরমোনাই পীর সাহেবের বিশাল অনুসারী, যাদের ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী, তারাও জামায়াতের দিকে ঝুঁকছে। একবার হিসাব করে দেখুন তো, বিএনপি এবং জামায়াতের বাইরে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সবাইকে একসাথে জড়ো করলে যে পরিমাণ ভোট পাওয়া যাবে, সেটা হয়তো একা চরমোনাই পীরের অনুসারীদের ভোট ব্যাংকের সমান হবে। আর সেই চরমোনাই এখন জামায়াতের সাথে আছে। অর্থাৎ জামায়াত শুধু নিজেদের শক্তি নয়, এই বিশাল ভোট ব্যাংকটাও নিজেদের পক্ষে নিয়ে আসছে। বিএনপি এখন মরিয়া হয়ে উঠেছে।
তারা হারিয়ে যাওয়া মিত্রদের ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। গত বুধবার তারা ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দুটি জোটের সাথে পৃথক বৈঠকে বসেছে। কিন্তু এই শেষ মুহূর্তের পুনর্বিবেচনার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য? যে দল এতদিন ধরে তাদের শরিকদের কোনো গুরুত্বই দেয়নি, যে দলের নেতারা সহযোগীদের সাথে অবজ্ঞা এবং অবহেলার আচরণ করেছে, সেই দলের এই শেষ মুহূর্তের আশ্বাস কে বিশ্বাস করবে? এবং এখানে একটি মজার বিষয় লক্ষ্য করার মতো, বিএনপি বলছে যে তাদের পক্ষে এখন আসন ছাড়া সম্ভব নয়। তবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে ক্ষমতায় গেলে সংসদের উচ্চকক্ষে জায়গা দেওয়া হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত এবং পূরণযোগ্য? ধরে নিন বিএনপি ক্ষমতায় আসলো, উচ্চকক্ষে মোট আসন হবে 100টি। এর মধ্যে যদি জামায়াত জোটে থাকে তাহলে তারা একটি বড় অংশ নিয়ে নেবে, বাকি থাকবে হয়তো 15 থেকে 20টি আসন। এখন এই 15 থেকে 20টি আসন কাদের বসানো হবে? বিএনপি নিজেদের মধ্যেই তো অসংখ্য বড় নেতা আছেন যারা মনোনয়নপত্র পাননি। এদের সবাইকে জায়গা দিতে গেলে শরিকদের জন্য কি থাকবে? প্রকৃতপক্ষে বিএনপির এই সব প্রতিশ্রুতি কাগজে কলমে, কথায় শুনতে খুবই সুন্দর লাগে, কিন্তু বাস্তবে এগুলো পূরণ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। আর শরিক দলগুলো এই সত্যটা বুঝে ফেলেছে, তাই তারা আর বিএনপির কথায় ভরসা রাখছে না। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে করুন। সেবার বিএনপি তাদের শরিকদের জন্য 69টি আসন ছেড়ে দিয়েছিল, জামায়াতকে দেওয়া হয়েছিল 22টি আসন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, ফলে শরিকদের জন্য আসন ছাড়ার সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র 15টিতে। যে দল এই নগণ্য 15টি আসনের জন্য বিএনপির সাথে থাকবে তারা কারা? তাদের নিজস্ব শক্তি কতটুকু? তারেক রহমান সম্প্রতি একটি কথা বলেছেন যেটা এই সংকটকে আরও প্রকট করে তুলেছে। তিনি বলেছেন, ব্যক্তি দেখে নয় প্রতীক দেখে ভোট দিতে হবে। এই কথা শুনতে খুবই ভালো লাগে, অনুপ্রেরণাদায়কও। কিন্তু এর প্রকৃত অর্থ কি? এর অর্থ হলো বিএনপি চাইছে মানুষ ধানের শীষ দেখে ভোট দিক, কিন্তু যখন শরিক দলের প্রার্থীরা নিজেদের অচেনা প্রতীকে নির্বাচন করবে তখন তারা কিভাবে জিতবে? তাদের প্রতীক তো কেউ চেনে না, জানে না। এই পরিস্থিতিতে জামায়াতের কৌশল লক্ষ্য করুন। তারা শুধু আসন ছাড়ছে না, তারা একটা বড় ছবি এঁকেছে। তারা বলছে, আমরা একটা বিশাল জোট গঠন করব যেখানে সবার জন্য জায়গা থাকবে। ইসলামী দলগুলো থাকবে, জাতীয়তাবাদী দলগুলো থাকবে, এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠন স্থান পাবে। জামায়াতের এই কৌশল পেছনে রয়েছে একটি সুচিন্তিত বড় পরিকল্পনা। মজার ব্যাপার হলো, জামায়াত যে দলগুলোকে নিজেদের জোটে আনছে তাদের অনেকে একসময় বিএনপির সাথে ছিল, কিন্তু বিএনপির অবহেলা, তাদের একচোখা মনোভাব, শরিকদের প্রতি তাদের উদাসীনতা, এসব কারণেই এই দলগুলো ধীরে ধীরে দূরে সরে গেছে। আর জামায়াত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি এই মহাসংকট কাটিয়ে উঠতে পারবে? এর উত্তর দেওয়া সত্যিই কঠিন। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ বিএনপির সামনে এখন সময় অত্যন্ত সীমিত। এই অল্প সময়ে হারিয়ে যাওয়া মিত্রদের ফিরিয়ে আনা, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা, এসব করা প্রায় অসম্ভব একটি কাজ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা ঘটছে তা হয়তো আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।